নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরণ, একই পরিবারের নারী শিশু সহ ৯ জন দগ্ধ, বার্ন ইনস্টিটিউটে ভর্তি। রমজানের আগে সংসদ নির্বাচন আয়োজনে প্রস্তুতি নিচ্ছে কমিশন, রাজশাহীতে বললেন সিসি। এবার দখলের চেষ্টা হলে বাতিল হবে ভোট কেন্দ্র। পিআর পদ্ধতি তো বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছে, এটা তো আমাদের কনস্টিটিউশনে নাই। আমরা শাসনতন্ত্র এবং আইন দ্বারা গাইডেড, এর বাইরে আমরা যেতে পারি না। নেতৃত্বের সংকট থাকলেও ডাকসু নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে প্রত্যাশা সাবেক দুই ভিপির। প্রকাশ্য রাজনীতি না থাকলে নিষিদ্ধ সংগঠনের তৎপরতা বৃদ্ধির শঙ্কা। প্রকাশ্য রাজনীতি না থাকলে কিন্তু এই ধরনের বিভিন্ন সংগঠনের এই গোপন কার্যক্রম চলবে, যেটা আরো ভয়াবহ, বিপজ্জনক এবং বিপর্যয় ডেকে আনতে পারে। যেই প্রয়োজন এখন প্রাজ্ঞ নেতৃত্বের, সেটা নাই। এই ডাকসু নির্বাচন তার যাত্রার সূচনা করবে নতুন করে আবার। আরাকান আর্মির নির্যাতনের মুখে 1 বছরে উখিয়া চেকটাফে ঢুকেছে প্রায় 2 লাখ রোহিঙ্গা। প্রবেশের অপেক্ষায় আরও লক্ষাধিক। মানবিক ও নিরাপত্তা সংকটের শঙ্কা। সামরিক বাহিনী ক্ষমতায় থাকুক আর একটা নির্বাচিত সরকারই থাকুক, তাদের যদি অবস্থানের পরিবর্তন না হয়, প্রত্যাবাসনটা সহজ না। মাদক দ্রব্য থেকে শুরু করে অস্ত্র, বিভিন্ন রকম যে ক্রস বর্ডার যে ক্রাইমগুলো আছে, সেটি একটা বড় ধরনের ঝুঁকি। দর্শক, আমন্ত্রণ সবাইকে যমুনা নিউজের সঙ্গে। আমি জান্নাতুল কলি আছি। শিরোনামগুলো দেখছিলেন শুরুতেই। অভ্যুত্থান পরবর্তী এবারের ডাকসু নির্বাচন হবে প্রতিযোগিতামূলক, তবে এর মধ্য দিয়ে ছাত্র নেতৃত্ব গড়ে উঠবে কিনা তা স্পষ্ট হবে নির্বাচনের পর, এমনটা মনে করেন ডাকসুর সাবেক দুই ভিপি মাহমুদুর রহমান মান্না এবং নুরুল হক নূর। ঐতিহ্যগতভাবে ডাকসু কতটা এগোবে তা নিয়ে প্রশ্ন তোলেন মান্না। নুরুল হক নূর মনে করেন এবারের নির্বাচনে রাজনৈতিক পরিচয়ের চেয়ে ভোটারদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে প্রার্থীর বিগত দিনের ভূমিকা। সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। অনেকের একটা ভুল ধারণা আছে ডাকসু হচ্ছে ছাত্রদের প্রতি। মাহমুদুর রহমান মান্না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসুর সাবেক জিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সাবেক ভিপি। তার কাছে প্রশ্ন ছিল, জুলাই গণঅভ্যুত্থান শেষের এই স্বতঃস্ফূর্ত ডাকসু নির্বাচন কতটা আশা জাগানিয়া। যারা পরিবর্তন চাচ্ছে তারা পরিবর্তনের জন্য একটা ন্যারেটিভ, একটা কর্মসূচি, একটা বক্তব্য নিয়ে আসতে পারছে কেউ, তা দেখছি না। এই অর্থে আমি বলছি এখনো ওয়েল ডিফাইন না, খুবই স্পষ্ট না, তবে আমি মনে করি নির্বাচনের মধ্যে দিয়ে জিনিসটা গড়ে উঠবে। 2018-এর কোটা সংস্কার আন্দোলন শেষে অনুষ্ঠিত 2019-এর সর্বশেষ ডাকসু নির্বাচনে নির্বাচিত ভিপি নুরুল হক নূর কিভাবে দেখছেন এবারের ছাত্র সংসদ নির্বাচন? নির্বাচনটা খুব প্রতিযোগিতাপূর্ণ হচ্ছে, যারা হবে কাছাকাছি ভোটে হবে এবং এককভাবে কোনো প্যানেল জয়লাভ করবে না। রাজনৈতিক পরিচয়ের চেয়ে আমার মনে হয় যে শিক্ষার্থীদের ব্যক্তিগত একটা যোগাযোগ, অভ্যুত্থান সহ ক্যাম্পাসে গত কয়েক বছরে শিক্ষার্থীদের নিজস্ব একটা অ্যাক্টিভিটিস, সেইটা হয়তো এই সময় শিক্ষার্থীদের বিবেচনায় থাকবে যে কাকে তারা ভোট দেবে। দুই প্রজন্মের সাবেক এই দুই ডাকসু ভিপি মনে করেন প্রাজ্ঞ নেতৃত্বের সংকট আছে, তবে ছাত্র সংসদ নির্বাচনের উদ্যোগ ছাত্র নেতৃত্ব তৈরির সুযোগ সৃষ্টি করেছে, যার মধ্য দিয়ে ক্যাম্পাসে ছাত্র রাজনীতিও প্রতিষ্ঠিত হবে। স্বাধীনতার পতাকা তো তুলেছে ছাত্ররা। ডাকসুর ভিপি অসাধারণ ভূমিকা। বলতে পারেন যে ছাত্র এই সামগ্রিক ইতিহাসের, সামগ্রিক রাজনীতির ভ্যানগার্ড অগ্রণী। 15 বছরে এই বিরাজনীতিকর রাজনীতিহীনতার কারণে যেই প্রয়োজন এখন প্রাজ্ঞ নেতৃত্বের, সেটা নাই। এই ডাকসু নির্বাচন তার যাত্রার সূচনা করবে নতুন করে আবার। প্রকাশ্য রাজনীতি না থাকলে কিন্তু এই ধরনের বিভিন্ন সংগঠনের এই গোপন কার্যক্রম চলবে, যেটা আরো ভয়াবহ, বিপজ্জনক এবং বিপর্যয় ডেকে আনতে পারে। সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে একটা প্রকাশ্য সুস্থ প্রতিযোগিতার মধ্যে দিয়ে ছাত্র রাজনীতির একটা সুযোগ তৈরি করে দেওয়া উচিত। এই ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন কিংবা ডাকসু নির্বাচনের ফলাফল কতটা প্রভাব ফেলবে জাতীয় রাজনীতিতে? এমন হতে পারে যারা জাতীয় রাজনীতিতে খুবই ডমিনেটিং থাকবেন, তারা হয়তো ডাকসুতে তেমন নাই।
সুতরাং এটা কি প্রভাব পড়বে বলা মুশকিল। আগামীর ডাকসুতে তো হয়তো ওই ধরনের একেবারে কোনো ফ্যাসিস্ট শক্তি নাই, স্বৈরাচারী শক্তি নাই যে যাদের বিরুদ্ধে আন্দোলন করে তাদেরকে হটাতে হবে, তবে এইটা সাধারণ মানুষের মনে একটা প্রভাব রাখবে। সাবেক ডাকসু নেতৃত্বের মতে অভ্যুত্থান পরের বাংলাদেশে দ্বিধান্বিত ছাত্র সমাজ আবারও ক্যাম্পাসে ফিরবে। শিক্ষার্থী ও ক্যাম্পাস কেন্দ্রিক দাবি দাওয়া ঘিরে সরব থাকবে ছাত্র সংসদ আর তার নির্বাচন। সেই সঙ্গে কোনো বিভক্তি সৃষ্টি থেকে বিরত থাকতে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের প্রতি আহ্বানও জানিয়েছেন সাবেক নেতারা। আমাদের সময়ে বা অন্যান্য সময়গুলোতে যখন ডাকসু নির্বাচন হয়েছে তার আগে কিন্তু বোঝা গেছে যে এই সংগঠন বা এই পার্সোনালিটিস এরা এখানে ডমিনেট করবে, এখন কিছু বোঝা যাচ্ছে না। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। প্রভাবশালী আবারও রোহিঙ্গা ঢলের ঝুঁকিতে বাংলাদেশ। মিয়ানমারের রাখাইনে অপেক্ষা করছে লাখো রোহিঙ্গা। যে কোনো সময়ে তারা সীমান্ত পেরিয়ে ঢুকতে পারে। রাখাইনের আরাকান আর্মির দখল আর নির্যাতনের মুখে গেল 1 বছরে প্রায় 2 লাখের মতো রোহিঙ্গা এসেছে উখিয়া টেকনাফে। বিশ্লেষকরা বলছেন এই ঢল বন্ধ না হলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে মানবিক এবং নিরাপত্তা সংকট আরও জটিল আকার নেবে। ধারাবাহিক প্রতিবেদনে রিয়াজ রায়হানের প্রথম পর্ব থাকছে আজ। ক্যামেরায় ছিলেন জিহাদ ইসলাম। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে অপেক্ষায় আছে অন্তত লাখখানেক রোহিঙ্গা। সুযোগ পেলেই যে কোনো সময় তারা ঢুকে পড়তে পারে বাংলাদেশে। আরাকানের বুথিডং থেকে কোনো মতে প্রাণ নিয়ে পালিয়ে এসেছেন রোহিঙ্গা যুবক সেলিম। তবে নিজে বাঁচলেও মা সহ পরিবারের 3 সদস্যকে হারিয়েছেন আরাকান আর্মির নির্যাতনে। মায়ে তাড়াতাড়ি আর পরে খেঙ্গে যে জাম্বা যে টাইম মাঝে উতকর মার মারি হেলাই তারা মাঝে টাইম মাঝে কি দেখে ডাকা কাহালা ছিল বা ডাহালো মা জাম্বা জিয়ান। এই ঘরে যারা আছে তারা এখনো আরাকান আর্মির নির্যাতনের ক্ষত বয়ে বেড়াচ্ছে। তাদের কারো হাত কারো পা কেটে নেওয়া হয়েছে, পঙ্গু হয়ে গেছে চিরদিনের মতো। যারা পারছে 10-12 মিনিট আছে নীলা সিঁড়ি গিয়ে হয় মরি গিয়ে হয় এই তার ঘর গিড়ে সরো আর আগে ফ্যামিলি এই তার মাঝে মধ্যে 6 জন আর তুমি 10 জন। 8 বছর আগে মিয়ানমার সামরিক জান্তা আর রাখাইনদের নির্যাতনে প্রায় 7 লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছিল বাংলাদেশে। রোহিঙ্গাদের অভিযোগ জান্তা সরকারের দেখানো পথেই হাঁটছে আরাকান আর্মি। জানান নির্যাতনের পর নাগরিক সনদ সহ প্রয়োজনীয় দলিল কেড়ে নিচ্ছে আরাকান আর্মির সদস্যরা। আর বার্মা সরকারের জুলুম বুঝি না আর ওই ধরা মগু জুলুম করে দে ধন সম্পত্তি ফেলাইয়া বুঝছে নিজের তো কিছু টিয়া পয়সা সুন্দর চান দিয়ে চিলি না হারিলে বলে মগি। My family wasn't able to bear the tortures of the Myanmar government and the brutal planning of the Arakan terrorist army. সম্প্রতি রাখাইনে সন্ধান মেলে একটি গণকবরের, যেখানে শত শত রোহিঙ্গাকে হত্যার আলামত পাওয়া গেছে। বিশ্লেষকরা বলছেন জাতিগত ও ধর্মীয় বিরোধ না মিটলে এই পরিস্থিতির উত্তরণের পথ প্রায় অসম্ভব। সামরিক বাহিনী ক্ষমতায় থাকুক আর একটা নির্বাচিত সরকারই থাকুক, তাদের যদি অবস্থানের পরিবর্তন না হয় প্রত্যাবাসনটা সহজ না বা এটা হওয়া সম্ভব না। এবং আমরা যে কোনো জায়গায় যদি চিন্তা করি, আমরা আফগানিস্তানের শরণার্থী যদি চিন্তা করি, আমরা প্যালেস্টাইন শরণার্থী, বর্তমানে ইউক্রেনের শরণার্থী, বিশ্বের কোথাও এমনকি আফ্রিকার বিভিন্ন দেশের, তারা অনেক সময় তৃতীয় দেশে গিয়ে আশ্রয় নিয়েছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্য বলছে আরাকান আর্মির নির্যাতনে গেল 1 বছরে প্রায় 1.5 লাখের মতো রোহিঙ্গা নতুন করে আশ্রয় নিয়েছে উখিয়া টেকনাফের ক্যাম্পগুলোতে। আর যারা সীমান্তে অপেক্ষমান তারা ঢুকে পড়লে নতুন চ্যালেঞ্জের মুখে পড়বে বাংলাদেশ। আমাদের সীমানায় এক ধরনের ঝুঁকি তৈরি হয়েছে, তো সেটি একটা বড় চ্যালেঞ্জ। যদিও এটি সরাসরি আমি ফেস করি না, কিন্তু আমাদের বাংলাদেশ সেনাবাহিনী কিংবা বর্ডার গার্ড কিংবা আমাদের অন্যান্য এজেন্সিগুলো, পুলিশেরা প্রতিনিয়ত এটি ফেস করছে। মাদক দ্রব্য থেকে শুরু করে অস্ত্র, বিবিধ রকম যে ক্রস বর্ডার যে ক্রাইমগুলো আছে, সেটি একটা বড় ধরনের ঝুঁকি তৈরি হয়। বছরের শেষ নাগাদ আরও 1.5 লক্ষ রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা করছেন প্রত্যাবাসন কমিশন। নাফরদের ঠিক ওপাশে যে অংশটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে আরাকানের মংডু টাউনশিপ এলাকা, যেখান থেকে 8 বছর আগে অভ্যন্তরীণ সংঘাত, মিয়ানমার জান্তা এবং রাখাইনদের নির্যাতনের শিকার হয়ে লাখ লাখ রোহিঙ্গা চলে এসেছিল বাংলাদেশে। সেই ধারাবাহিকতা অব্যাহত আছে এখন পর্যন্ত। তাই যদি প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা না যায়, তাহলে মিয়ানমারের বর্তমান যে অবস্থা, সে অবস্থায় রোহিঙ্গা জনগোষ্ঠীর সবশেষ সদস্যটিও বাংলাদেশে চলে আসার শঙ্কা করছেন এখানে অবস্থান করা রোহিঙ্গারা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, শাহপুরী দ্বীপ, টেকনাফ, কক্সবাজার। পিআর পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই। আইন পরিবর্তন হলেই কেবল
ওই পদ্ধতিতে ভোট হবে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। সকালে রাজশাহীতে নির্বাচনী কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে অংশ নেন তিনি। এ সময় সিসি বলেন, পিআর পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তর্ক বিতর্ক চলছে, এর মধ্যে ঢুকতে চায় না কমিশন। সিসি বলেছেন, আগামীকাল থেকে নির্বাচনী সীমানা সংক্রান্ত শুনানি শুরু হয়ে চলবে বৃহস্পতিবার পর্যন্ত। ভোট আসতে আসতে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি। কোনো কেন্দ্র দখল হলে সেখানকার পুরো ভোট বাতিল করা হবে বলে জানান তিনি। দেখে তারপরে যাতে বিশ্বাস সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে প্রতিশ্রুতি জাতিকে আমরা দিয়েছি, সর্বশক্তি দিয়ে, যতক্ষণ আমাদের সেন্স আছে সর্বশক্তি দিয়ে নিরপেক্ষভাবে প্রফেশনালি একদম পেশাগত দক্ষতার সাথে ইনশাল্লাহ আমরা এটা মোকাবেলা করব। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাসায় বিস্ফোরণে একই পরিবারের 3 শিশুসহ 9 জন দগ্ধ হয়েছেন। তাদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। ভোররাতে হিরাঝিল মুড়ির ফ্যাক্টরি এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্বামী সন্তান নিয়ে পাশাপাশি রুমে ভাড়া থাকতেন 2 বোন আসমা এবং সালমা। হঠাৎ বাসায় বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তেই ধরে যায় আগুন। চিৎকার শুনে প্রতিবেশীরা গিয়ে আহতদের উদ্ধার করে। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ধারণা, ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে কিংবা গ্যাস লিকেজ থেকে দুর্ঘটনা ঘটেছে। দগ্ধদের মধ্যে 8 জন জাতীয় বার্ন ইনস্টিটিউট এবং 1 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে 2 জন 40% বেশি দগ্ধ হয়েছেন। দর্শক, যাদের বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছে তাদের বিষয়ে আরও কিছু তথ্য আমরা জানতে চাই। সহকর্মী হাসিবুল করিম বিজয় আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। বিজয়, দগ্ধদের সবশেষ কি তথ্য আমাদেরকে একটু জানাবেন? চিকিৎসকরা তাদের শারীরিক অবস্থা নিয়ে কি বলছেন সেটা জানতে পারলেন কিনা? নারায়ণগঞ্জের যে দগ্ধের ঘটনা ঘটেছে সেই ঘটনায় কিন্তু 9 দগ্ধ হয়েছে বলে আমরা জানতে পেরেছি। 9 জনের 8 জনকে বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছে এবং 1 জনকে কিন্তু ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে আমরা জানতে পেরেছি। তবে এর মধ্যে 3 জনই শিশু আমরা জানতে পেরেছি, যার মধ্যে 1 জন শিশুর বয়স 1 মাস। সো 1 মাস শিশুর বয়স কিন্তু 30% বেড়েছে, 30% পড়ে গিয়েছে। আমি যদি একটু আপনাকে জানাতে চাই যে আমাদের কাছে একটি তথ্য জানানো হয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটের পক্ষ থেকে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 50%-এর বেশি দগ্ধ হয়েছে 1 জন এবং 40%-এর বেশি দগ্ধ হয়েছে 4 জন এবং 3 জন যে শিশু রয়েছে তারা 30%-এর বেশি দগ্ধ হয়েছে এবং 1 মাস বয়সী যে শিশুর কথা আমি বলছি সেই শিশুটিও কিন্তু 30%-এর বেশি দগ্ধ হয়েছে। এছাড়াও যদি আমি একটু বলতে চাই যে এখানে আমাদের প্রত্যক্ষদর্শী যারা প্রতিবেশী আছে তাদের সাথে আমাদের কথা হয়েছে। তারা আমাদেরকে যেমনটি জানাচ্ছেন, তারা বলছেন যে মূলত গ্যাস পাইপ লিকেজ থেকে আগুনের ঘটনাটি ঘটে এবং সেখান থেকে তারা আসলে দগ্ধ হন। কিন্তু নারায়ণগঞ্জ থেকে আমরা যেমনটি জানতে পেরেছি, নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস থেকে আমাদেরকে জানানো হয়েছে তারা ধারণা করছেন যে শর্ট সার্কিটের মাধ্যমে ফ্রিজের কম্প্রেসার ব্লাস্টের মাধ্যমে ঘটনাটি ঘটেছে। অর্থাৎ আমরা আসলে নিশ্চিত হতে এখনও পারছি না যে আসলে কই থেকে আগুনটি লেগেছে। তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন যে গ্যাস লিকেজ এবং ফায়ার সার্ভিস থেকে জানানো হচ্ছে যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে জানানো হচ্ছে যে কম্প্রেসারের বিস্ফোরণ থেকে আসলে ঘটনাটি ঘটেছে। তবে আমরা জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যে বার্ন ইনস্টিটিউটের পক্ষ থেকে আমাদেরকে একটি ব্রিফ করা হবে এবং সেই ব্রিফের পরে আমি আসলে আপনাকে পরবর্তী যে তথ্য আপডেট সেটি আমি আসলে জানাতে পারবো কার অবস্থা এখন কতটুকু আশঙ্কাজনক রয়েছে। কলি থাকেন সেখানে, আমরা নিশ্চয়ই আরও আপনার মাধ্যমে দর্শকদের নতুন তথ্য জানাবো। দর্শক, এই ঘটনার আরও কিছু বিস্তারিত তথ্য আমরা জানবো নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঘটনাস্থল থেকে। আমাদের সহকর্মী আমির হোসেন স্মিথ আমাদের সঙ্গে যুক্ত হয়ে জানাবেন সেখানকার সবশেষ অবস্থা। স্মিথ, যেমনটি জানাচ্ছিলেন আমার সহকর্মী বিজয়, যারা আসলে আহত হয়েছেন, দগ্ধ হয়েছেন, তাদের সবশেষ তথ্য। এই ঘটনা যেখানে ঘটেছে আপনি তো সেই জায়গাটাতে আছেন, দুর্ঘটনায় স্থল আপনি এখন কেমন দেখছেন? কিভাবে পুরো ঘটনাটি ঘটলো? নতুন কোনো তথ্য পেলেন কিনা? কলি, যে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সিআই খোলা রনি সিটির পাশে একটি বাড়িতে খন্দকারের
জাকির হোসেনের বাড়িতে কিন্তু এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। আমি সেই বাড়িতে আছি। বাড়ির যারা সদস্য আছেন তারা সবাই কম বেশি আহত হওয়ার কারণে তাদেরকে ঢাকা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন দেওয়া হচ্ছে, যে কারণে কিন্তু এই বাড়িটি ইতিমধ্যে তালাবদ্ধ। আমি যদি জানালা দিয়ে একটু তালাবদ্ধ ঘরটি দেখাতে চাই, এখানে এসে ফায়ার সার্ভিস এবং আশেপাশের লোকজনের সাথে কথা বলে আমরা যেটি নিশ্চিত হতে পেরেছি যে রাত 3:30টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বিস্ফোরণ ঘটে এবং সেই বিস্ফোরণে হয়তো ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ ঘটেই কিন্তু এই দগ্ধটা হয়েছে এবং সেরকমই কিন্তু আলামত আমরা দেখতে পাচ্ছি। ফায়ার সার্ভিসের লোকজনের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এখানে আগুন লাগার পর তারা ঘটনাস্থলে এসেছিলেন এবং তারা এই বাড়িতে যে আগুন লেগেছে সেটি তারা নিভিয়েছেন এবং সেখানে তারা চেক করে গ্যাসের কোনো লাইন বা গ্যাসের বা বিস্ফোরণ হয়েছে এমন তারা কোনো সন্ধান পায়নি। তারা বলছেন যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়তো গ্যাস যে ফ্রিজের যে কম্প্রেসার সেটি বিস্ফোরণ ঘটেছে, সেখান থেকে দগ্ধ হয়ে তারা আহত হয়েছেন এবং আহতদের সবাইকেই কিন্তু ঢাকা জাতীয় বার্ন ইনস্টিটিউট প্লাস্টিক সার্জারিতে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে এবং এখানে ঘটনাস্থলে পুলিশ, উৎসুক জনতা সবাই এসেছেন। তারা কিন্তু এমনটি বলছেন যে ধারণা করা হচ্ছে যে গ্যাসের অর্থাৎ ফ্রিজের মধ্যে কিন্তু এক ধরনের গ্যাস জমা থাকে, সেই গ্যাস থেকে হয়তো এরকম ঘটনা ঘটতে পারে বলে তারা ধারণা করছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। কলি। জি, ধন্যবাদ আপনাকে স্মিথ। রাজধানীর মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও এক শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে। নিহত শিক্ষার্থীর নাম তাসনিয়া। শনিবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যায় সে। নিহত তাসনিয়ার বাড়ি ফরিদপুর জেলার মধুখালী থানা এলাকায়। বিষয়টি নিশ্চিত করেছে জাতীয় প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান। তিনি জানিয়েছেন, উত্তরায় বিমান বিধ্বংসের ঘটনায় গত মাসের 21 জুলাই জাতীয় বার্নে ভর্তি হন তাসনিয়া। 33 দিন চিকিৎসাধীন থাকার পর আজ সকালে মারা যায় শিক্ষার্থী তাসনিয়া। তার শরীরের 37% দগ্ধ হয়েছিল। আর এই নিয়ে মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো 36 জনে। গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত হয়েছে 20 জন। সকালে উপজেলার ঢাকা খুলনা মহাসড়কের পোনা এলাকায় এই ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানিয়েছে, সাতক্ষীরা থেকে যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিল একটি বাস। পোনা এলাকায় পৌঁছালে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে পরে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এই সময় আহত হন বাসে থাকা যাত্রীদের অন্তত 20 জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। খুলনার ডুমুরিয়ায় সাতক্ষীরা যুবদলের এক নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে 18 মাইল এলাকায় শামীম আহমেদের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। স্বজনরা জানিয়েছেন, শামীম সাতক্ষীরার ইসলামকাঠি ইউনিয়নের যুবদলের সদস্য। তিনি 18 মাইলে তার মায়ের তৈরি বাড়িতে থাকতেন। নিহতের স্ত্রী বৃষ্টি আক্তার জানিয়েছেন, গতরাতে সন্ধ্যার পর এজাজ এবং শরীফুল নামের পূর্ব পরিচিত দুই যুবক তাদের বাড়িতে যায়। পরে শামীমকে নিয়ে ভবনটির 3য় তলায় কথা বলতে নিয়ে যায় তারা। কিছুক্ষণ পর তিনি গিয়ে শামীমের রক্তাক্ত মরদেহ দেখতে পান। আর এই ঘটনায় পুলিশ এই দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। তবে পুলিশ বলছে, দুই যুবকের পর 3য় তলায় আরও 3 জন প্রবেশ করে। হত্যাকাণ্ডটি কারা এবং কেন ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে উদ্ধার হওয়া জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ ময়নাতদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহটি হস্তান্তর করা হবে পরিবারের কাছে। এ বিষয়ে খোঁজখবর রাখছেন আমাদের সহকর্মী আরাফাত রায়হান সাকিব। সাকিব, একটু জানাবেন এই ঘটনার বিস্তারিত কি তথ্য নতুন করে পেলেন? কলি, দেখুন, মরদেহ উদ্ধারের ঘটনায় কিন্তু 18 ঘন্টা সময় পেরিয়ে গেছে এবং আজ সকাল থেকে কিন্তু আমরা বিষয়টি লক্ষ্য রেখেছিলাম এবং বেলা ঠিক 11টার দিকে কিন্তু মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের যিনি আবাসিক মেডিকেল অফিসার এবং নৌ পুলিশের কর্মকর্তাদের উপস্থিতিতে ময়নাতদন্তের কার্যক্রম শুরু হয়েছে এবং ময়নাতদন্তের সেই কাজ এখন পুলিশের উপস্থিতিতে কিন্তু চলমান রয়েছে এবং আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি।
বলছিলাম তারা যেমনটি বলছিলেন যে গতকাল কিন্তু আসলে শুক্রবার থাকায় কিন্তু আসলে এই ময়নাতদন্তের যে কার্যক্রম সেটা কিন্তু তারা করতে পারেনি এবং এই আজকে কিন্তু আজকে কিন্তু ময়নাতদন্তের কার্যক্রমটি সকালে শুরু হওয়ার কথা ছিল এবং সেই কথা অনুযায়ী কিন্তু কার্যক্রম শুরু হয়েছে এবং ময়নাতদন্ত শেষে কিন্তু এই মরদেহটি আসলে বিভূরঞ্জন সরকারের পরিবারের কাছে হস্তান্তরের করা হবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। আর ইতিমধ্যে কিন্তু আজ সকালেও বিভূরঞ্জন তার যে ভাই চিররঞ্জন তিনি কিন্তু এসে উপস্থিত হয়েছেন এখানে এবং কিছুক্ষণ আগে আমাদের সাথে চিররঞ্জন সরকারের সাথে কথা হয়েছিল। তিনি যেমনটি বলছিলেন যে ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তর করা হলে এটি আসলে ঢাকায় নিয়ে যাওয়া হবে এবং তাদের যে সিদ্ধেশ্বরী বাড়ি রয়েছে সেখান থেকে কিন্তু আসলে ঢাকার সবুজবাগের যে ভোদেশ্বরী কালী মাতার মন্দির রয়েছে সেখানে কিন্তু ধর্মীয় রীতি মেনে আসলে সেটি সৎকারের তাদের একটি প্রস্তুতি রয়েছে। যদিও বিভূরঞ্জনের বাড়ি আসলে পঞ্চগড়ে, সেখানে নেওয়া হবে না, ঢাকায় কিন্তু সৎকারের তারা প্রস্তুতি নিয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। কলি, ধন্যবাদ আপনাকে। প্রাণ পটাটা চিপস নাকি বিস্কিট? এটা কি? এটা বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পটাটা চিপস নাকি বিস্কিট, খেয়ে বোঝে নাও। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় ভয়াবহ বিস্ফোরণের শিকার হচ্ছে একটি কারখানা। স্থানীয় সময় শুক্রবার দুপুর 1টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। রোজল্যান্ডের শিল্প কারখানায় অবস্থান রাসায়নিক কারখানাটির। স্থানীয়রা জানিয়েছে হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠছে এলাকাটি। মোটা কালো ধোঁয়ায় ছেয়ে যায় বিশাল এলাকা। চারপাশে 1 মাইল এলাকায় পর্যন্ত সতর্কতা জারি করা হয়েছিল। সরিয়ে নেওয়া হয়েছে বেশ কিছু বাসিন্দাদেরকে। কারখানা থেকেও নিরাপদে বের হতে সক্ষম হয়েছে কর্মচারীরা। আর হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এই ঘটনায়। কারখানায় বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। তদন্ত শুরু করেছে পুলিশ এবং প্ল্যান্ট কর্তৃপক্ষ।